জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আজ আমাদের অতিথি এমন একজন যার আসলে কোনো ধরনের ইন্ট্রোডাকশনই দরকার নাই, শুধু আমাদের বাংলাদেশের অডিয়েন্সের জন্য না, সারা পৃথিবীতে দরকার নেই। আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আরো জানিয়ে রেখি, আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমার কলা কৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি। বাংলাদেশের ক্ষমতাশালী সরকার, যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই, আমাদের কোনো এফোর্ট ছিল না, সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন। তারপরে গেল 15 বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই, ইউটিউব চ্যানেল, সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার, যেটা ভেরিফাইড পেজ, সেটা সাসপেন্ড হয়েছে। সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ এটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে। আমি কখনোই ফেসবুক বেশি দিন চালাতে পারি না, একটা আমার 6 মাসের, এটাই মনে হয় সবচেয়ে বেশি দিন ছিল, প্রায় 6 মাস 7 মাস মতো ছিল। এতদিন টানা আমার কোনো পেজ থাকে না। যাই হোক, তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি। তিনি তো ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে, এগুলো তার এমনি হয়নি, মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা নোবেল পেয়েছেন, শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন, তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই, এরকম কিছু না। তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন, এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, এটা তো আমি বুঝতে পারছি, দেশবাসী বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে। কিন্তু ভাই, এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এই যে আপনি যে চেয়ারটায় বসেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন, কিন্তু একটা সত্যি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপি হইতে পারবেন না। এখন নির্বাচনে দাঁড়ান, কি হবে আমি জানি না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে, ভীষণ সম্মান। আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে খুবই ভালো মানুষ, ওনার আসলে কিচ্ছু করণীয় নাই। তো এই আলোচনায় পরে আসি। তো এগুলো শুনতে হয়েছে, আপনার ভালোবাসে মানুষ, আপনাকে প্রচন্ড ভালোবাসে। তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন, এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না, বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে। কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি এমপি হইতে পারতেন না কখনোই। আপনি এই যে চেয়ারটায় বসেছেন, এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল। তারা জানে যে মিডল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না। তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে। আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না, এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না, এটা ভারত বিরোধিতার ফল। এই ভারত বিরোধিতার ফসল আপনি, এই ডক্টর ইউনুস, আপনি ঘরে এনেছেন। তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল, শেখ হাসিনাকে ভারতে পাঠালো, এত কিছু করলো, তো আপনি এই মানুষগুলোকে ভারত থেকে বাঁচাবেন না? আপনি চীনে গেলেন, চীনে গিয়ে তারপরে নাকি 6টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন। আপনি সেই হাসপাতাল কোথায় ভাই? আপনি কদিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে আসলেন। আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন। আপনি আদানির বিদ্যুৎ এখনো পর্যন্ত আনেন। আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনো ইন্ডিয়াতে যায়, গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে, তাদের অজিত দোভালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন। তাহলে আমরা কি পেলাম? আপনারা বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন। সেটা বলার পর থেকে কি হয়েছে, সেটা তো আপনি বাংলাদেশে আনেননি। এখন তাদের তো যেতে হয়, বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে, এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে। গেলে একজনকে 5 দিন বসায় রাখে, একজনকে 10 দিন বসায় রাখে। বসে থাকলে তো তার লাভ, এখানে আপনি বসে বসে খাচ্ছেন, ডলার ভাঙছেন, আর মাঝে মধ্যে আবার চলে যান, আবার এত তারিখে আসবেন। এগুলো করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে আরো বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর বাইরে যদি বলি আমি, যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু কিছু মানুষ আছে যারা এখনো বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই। উনি খুব চেষ্টা করেন, সব কাজ করতে চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। প্রথম কথা হচ্ছে, ভাই আপনি যদি না পারেন সরে যান। আপনার কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতেই হবে, না থাকলে আপনার জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে ছিলেন, বাইরে থাকেন বা দেশে থাকেন, যেখানে মন চায় থাকেন। আপনি এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার, মেইলি স্টার, এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, এই দেশে 71 টিভি জ্বালায় দেয়নি। এই দেশে এই 5 তারিখের পরের ঘটনাই বলি, আগেরগুলো সংগ্রাম, তারপরে দিগন্ত, এগুলো তো হয়েছেই। 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো, ডেইলি স্টার। এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই।
আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দেওয়া, তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না, যে কারণে এটা করা যাচ্ছে না। তো আপনি যেই সময়টাতে এসে বসলেন, ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো, সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা। একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে, এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যে হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই, দাও কিছু টাকা দাও, ব্যাস টাকা খায়। এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন, নেত্রী দেখেন না, সবই ধান্দাবাজি, এটা দাও এটা দাও, ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয়, চুপ। এনজিও এই শ্রমিক ইউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজ, এই ধান্দাবাজি করে চলে। তার মধ্যে রেজওয়ান এডুল সে 2008-9 সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি, ধান্দাবাজি করে চলাই হচ্ছে তাদের কাজ। তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে, বলছে না এর কথা শোনাই যাবে, আমার কথা বলেছে, ওর কথা আমি শুনবই না, ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে। আপনি চোর, আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি, আপনি চোর, আপনি অরিজিনালি চোর, আপনি এটা গালি না, অরিজিনালি চোর। গালির চাইতে আপনার চোর শোনাটা কি, মানে আপনি যে চোর এটা নিজের ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি? চোর, আপনার ঘরে পয়সা যায় যেটা চোর, আপনার পেটের মধ্যে চুরির পয়সা, আপনি যেটা তো সম্মানিত মনে করেন কেন? 2 দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত, বিশাল আকারে পাওয়ারফুল, পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না। অতএব কথাবার্তা খুব, কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে, কে কোন সচিবের আর কোন চেয়ারে বসে কি করছে, এগুলো আমাদের মনে থাকবে। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া, আমাদের ফেসবুক ইউটিউব সব বন্ধ করে দেওয়া, কয়টা নেবেন? 1 মিলিয়ন 2 মিলিয়ন আপনি কয়টা নেবেন? রাতারাতি তৈরি হবে, চলে আসবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এভাবে আটকানো যাবে না। শেখ হাসিনা আমাদেরকে পাঠায় না, আটকাইতে পারেনি, আপনারা আটকাই দিবেন? কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না, আর ওয়াকার কিছু করতে দেয় না। প্রথম হলো কি, 2025 সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করলো তিনা নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ। তো মেসেজে কি, আগস্টের 5 তারিখ থেকে ওয়াকার, 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব, এই জেনারেলকে ফেলাই দিব, আপনাদেরকে এইভাবে করতে হবে, ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে। আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশ প্রেমের জন্য জীবন দিয়ে দিব ভাই। ওয়াকার যেহেতু এটা চায় না, আর আমাদের ইউনূস সরকার এটা চায়, ইউনূসের জন্য জীবন দিয়ে দিব ভাই। আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন, তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকে আপনাদের মনে নাই, আনসার লীগ, রিক্সা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে। আজকের যে চেহারাটা আমাদের দেখছেন, এটা 1 দিন আর 2 দিনে হয় নাই, একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করার, কোনো কিছু হয় না। আমাদেরকে জুন মাসে বললো যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল আকারের এই যে এত বিশাল বাটপারি যে খলিল, এটা আমি জানতাম না। পরে আসতে তার সাথে কথা বলে তো ভাই বিশ্বাস করেন, মনে হলো যে আল্লাহ আমাদেরকে একটা ফেরেশতা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য। কাজ করতে থাকলাম, ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে। উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন। উনি আমি অন্তত 5 জন আমাকে বলেছেন যে তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা, এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায়, একটু সময় চায়। এত আত্মকেন্দ্রিক, স্বার্থপর দুইজনই, ডক্টর ইউনূস, খলিল, দুইটাই প্রচন্ড স্বার্থপর। এরকম নিজের চেয়ার থেকে সরতে চায় না, এরা সম্মান চায়, খালি নিজের নিয়ে সবাই করবে, সারা দুনিয়ায় ঘুরে এগুলোই চেয়েছে, এখনো তারা ওইটাই চায়। ভাই আপনাদের হাতে যেই সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কি করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করে, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ, আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন, এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওখানে গিয়েছেন, জানাজার ওখানে কি আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন আসামি কোথায়, আপনি সে আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? আপনি কিছুই পারেন না, তো কিছুই যদি না পারেন ভাই সরেন, আপনি থাকতে বলছে কে? আপনি এখানে থাইকে যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে, কালকে বিএনপি ক্ষমতায় এসে কি পাবে? একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা, তো কি করবে বিএনপি? 2 বছর পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সবকিছু দেখা যায়, আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে, আপনার বসানোই তো খোদা বক্স, আপনার বসানো, আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা হয়েছে
নিহত হয়েছে, এই মামলাগুলো হয়েছে, মামলা আসামিদেরকে সব ধরতে হবে, পারেন না আপনি এই অর্ডারটা দিতে? আপনি করেন না। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে। আপনি তারা হারাই ফেলেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এদেশে পুলিশ চাইলে ধরতে পারে না। ইউনূস সরকারের অনেক এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ, ওই ছেলেটারা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবীরা এখন তারা এগুলি বিপ্লব বলে, এগুলি মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না। কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানের রক্ত বেঁচে আছে, তারা যে এই ছাত্র নেতা হলো নতুন নতুন পাঞ্জাবি আর পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন, আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না, কয়েকদিন পরে তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না করে যদি আপনি যান, তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবেন না, জেনে যাবেন অন্য পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপি যে লোকটাই 15 বছর ওখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনার ছেড়ে দিবে? সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে, তারপরও আপনার ওইখানে থাকতে দিবে না। আপনি শান্তিতে ওখানে যাইতে পারবেন না। ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাহেব হবেন, এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না, ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না। এখন যারা এই যে ইউনূসের চেয়ারে বিক্রি করে যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আসেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরো বিভিন্ন জন থেকে, আমরা তো খবর রাখি। আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায়, কে আমাদের বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কি করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপর ইলিয়াস হোসেন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হোসেন হয় নাই। আপনি আমাদের 2 দিনে লাথি মেরা ফেসবুক বন্ধ করে দেয়, তারপর করে দেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ। মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমরা কি দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন? অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই, আপনাদের হাতে এখনো সময় আছে। ডক্টর ইউনূস আপনাকে এখনো দেশের মানুষ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে আপনাকে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটা। এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার ঠিক করে দিয়ে যেতে না পারে, আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নাই ভাই। কারণ বিএনপি পলিটিক্স করে, সে পলিটিক্স করতে চায়, সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না, তার নানান ধরনের সমস্যা আছে। তো আপনি জামাত তো আছে, জামাত তো আরো বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তারা কিছু করতে, তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী, পাকিস্তানের লোক, এই সেই পারবে না। আপনাকে করতে হবে। এই দেশের মানুষ কি চেয়েছিল, কি জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যে 1.5 বছরে যে ড্যামেজটা আপনি করে, কেউ এখন যদি আমি আপনার বলে আপনি এখন চলে গেলে তো হবে না ভাই। আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন, এই ড্যামেজ ঠিক করবে কে? এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, আরে ভাই, প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী, এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোর নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস, এটা একটা গণমাধ্যম, এই সেই। তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, খুঁজে নিয়ে দেখেন, নিউজগুলো দেখেন যায়। ছোট্ট একটা 40-50 জন একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম, কোনো গণমাধ্যম করতে পারে নাই, কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই। আমরা সেটা করেছি, করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে। আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম। তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত, প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, খালেদা জিয়া নাকি পাকিস্তানে কানেকশন আছে, তারেক রহমান নাকি কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে, তারা নাকি বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য, এগুলো লিখেছে। জঙ্গি মানুষকে, আনন্দকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস পাইরে দিয়েছে, গুম করেছে, গুমের সময় কনফারেন্সে কথা বলেছে, তারা ভিডিওতে পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে, সন্তোষ শর্মা, ইন্ডিয়ান হাই কমিশনের লোকজন নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে, তাদের ব্যবস্থা নেবেন না? আজকে আপনি বলেন কোনো কিছু হইলেই অস্থিতিশীল পরিস্থিতি, আর বেটা অস্থিতিশীল আপনারা তৈরি করেছেন, আপনারা অস্থিতিশীলতা তৈরি করেছেন, এই জন্য অস্থিতিশীল। আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে 4টা-5টা করে মামলা, পুলিশের ভেতরে এখনো 4-5টা মামলার আসামি, তারা এখনো পুলিশের চাকরি করছে, অফিস করছে, সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক যেগুলো হাসিনারি করেছে, এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন, এখন ওই গ্লোবাল টেলিভিশন, ওই স্টার টেলিভিশন, নানান টেলিভিশনে আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে, এটা এখন কোনো ব্যাপারই না। এটা এখন পান্তাভাত হয়ে গেছে, এমন একটা অবস্থা, তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছেন। আপনি আসবেন, সুন্দর করে বসবেন, খাবেন দাবেন, ঘুষ খাবেন, সবকিছু চলবে আগের মতো। এই জন্য দেশ স্বাধীন হয়নি। দেশ আমি আমার জায়গা থেকে ততদিন এইটা মনে করবো যে বিপ্লব চলমান থাকবে, যতদিন এই দেশের জাতীয় সঙ্গীত, চুরি করে আনা জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত পাল্টাইতে হবে।
এই দেশে 16ই ডিসেম্বর আমার সাথে দেশপ্রেম দেখাইতে আসেন না। 16ই ডিসেম্বর আপনি বিজয় দিবস মনে করেন, 16ই ডিসেম্বরে আমি আপনার চাইতে বেশি বিজয় দিবস মনে করি যেদিন মোদী তার ফেসবুকে পোস্ট করে বলা শুরু করবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা। এই যে মাঝখানে জুতা নিয়ে তারপরে করলাম না, আপনি তো পশুর মতো পৃথিবীতে আসছেন, হাগেন খান মুতেন শেষ। তার একদিন আগে এই সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সেই 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস আমার বিজয় দিবস, আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানকে আলাদা করার জন্য সে যে ভারত পাকিস্তান যুদ্ধের কেন যুদ্ধ করেছে এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি, সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করব। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? আমি 16 ডিসেম্বর 1971 সালে দেখলাম যে এখানে জেনারেল অরোরার কাছে জেনারেল নিয়াজি কাগজ সাইন করে দেওয়া যাচ্ছে। এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন, আমার দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছে, আপনি আমার দেশপ্রেম শিখান। আপনি যেসব চিটার বাটপার ছোট লোক এক একটার অবস্থা দেখলে বিরিয়ানির দোকান থেকে টাকা খায়, ওই মানুষের কাছ থেকে বিকাশে টাকা খায়। ওই এক মহিলা আছে কি মেঘনা আলম না কি আলম, এটা সৌদি এক দূতাবাসের কর্মকর্তা, তার বাসায় কাজের বুয়া হিসাবে ঢুকেছে, কাজের বুয়া হিসাবে ঢুকে তারপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেয় না দেখে এখন তার বিরুদ্ধে এক মামলা। তো এরা তো এগুলির করে না, তাড়াতাড়ি তারা লোক নিয়ে গিয়েছে। আরেকটা আছে ওই যে নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল কি করেছে, এই হাসান আরিফ ভদ্র একটা লোক, আমার রাত 3টা 4টা সারা দিন, আমার সেগুলো এখনো হিস্ট্রিতে আছে হোয়াটসঅ্যাপে। ওরে বলি না আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার হোয়াটসঅ্যাপ আছে। 10 দিন ফোন করলে একদিন করতাম না। এই সারা রাত ভাই আমাকে হাসান আরিফ মেরে ফেলছে, আমাকে হাসান আরিফ লাগাইতে চায়, আমাকে হাসান আরিফের ছেলে জোর করে লাগাইতে চায়, এই তারা খালি লাগাইতেই চায়, এরপরে এসে তুষারকারে লাগাইতে চায়। তা আমি হঠাৎ করে হাসান আরিফ লোকটা মারা গেল, পরে ওর ফ্যামিলির একজনের কাছে শুনলাম, আমার ফোন দিল, এই লোক ইউরোপে থাকে, বললো ইলিয়াস ভাই আপনি কি জানেন যে এই লোকটা কেন মারা গেল? কেন? ভাই এই এর ছেলের বউটার এটার অত্যাচারে মারা গেল, এই যে অপমান অপদস্থ করেছে না, এটা লোকটা নিতে পারে নাই। কি বলেছে যে ও শ্বশুর নাকি ওরা লাগাইতে চায়, জঘন্য কথা। আমার খালি সে ভাই প্লিজ আপনার সাথে একটা লাইভে আনেন, ভাই প্লিজ আপনি একটা কথা বলেন, আপনি আপনার প্রমাণ দেন। 10 দিন পরে একবার ফোন রিসিভ করে আমাকে হ্যাঁ প্রমাণ পেয়েছেন, হ্যাঁ পেয়েছে, একটা ভিডিও পাঠায়, অডিও পাঠায়, কি এমনি পাঠায়, ওখানে ওগুলি কিছু নাই। ভিডিও কলে তার শ্বশুর তার সাথে কথা বলছে, তার ভিডিও কলে আপনার শ্বশুর আপনার বাইরে গিয়েছে, দেশে বাইরে গিয়েছে, আপনার বাড়িতে আপনার বাচ্চাদের হয়তো দেখতেছে, ভিডিও কলে কথা বলতে পারে না, একটা স্ক্রিনশট দিয়ে বলে ভিডিও কলে স্ক্রিনশট দেওয়া মানে কি আপনার লাগাইতে চায়? কি চেহারা তার, আরে বাবারে বাবা হেরে খালি লাগাইতে চায়। এখন সে ওই ফিল্টার মারে, তারপরে তোর আসল ছবি আমাদের কাছে নাই, মানুষ দেখে নাই, ফিল্টার মারে আসলে মানুষ মনে করবে তুই এরকম মাত্র লাগাইতে যাবে। তো এরকম কিছু এই ফুটপাতের কিছু জিনিসপত্র আমার পিছনে লেগেছে। তুই যেখানে গিয়ে বিক্রি হয়েছিস, ওইখানে ইলিয়াস যদি বিক্রি হতো, তুই বিক্রি হয়েছিস 5 টাকায়, আমি 5 কোটি টাকায় বিক্রি হতে পারতাম, ইলিয়াস বিক্রি হয় নাই। তুই মনে করছিস যে তুই যেখানে দালালি করে তারপরে করছিস, ওই দালালি আমি করতে পারতাম না? দালালি করার জন্য জন্ম নেই। তবে এই গত 1 সপ্তাহে যা দেখলাম, এই দুনিয়ায় আপনি যদি ভালো থাকতে চান, আপনার কোনো ঝামেলা টামেলা আপনার ঘাড়ে আসবে না, যদি ভালো থাকতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিছু চোর বাটপার টাটপার কিছু লোকজন আছে, এগুলি নিয়ে কিছু বলবেন না, চুপচাপ থাকবেন, ম্যানেজ করতে চাক, এগুলি যেমন ইচ্ছা। আমার নিজেরও দোষ আছে, কিন্তু আমি নিজেও আসলে রিয়েক্ট করি, এটা আমার সমস্যা, আমি এই সমস্যার সমাধান করতে পারি না। আপনি আমার কি করবেন বলেন? কতবার যে নিজের সাথে নিজে যুদ্ধ করি যে এইসব এগুলি নিয়ে কোনো কথা বলবো না। এমনি যে আজকে যেটুকু বললাম এটাও কিন্তু আমি ভিডিওর আগে বলেছি, আমি আর কারোর কোনো কিছু জবাব দিব না। আবার এই দেখেন ভিডিওতে বলে ফেললাম, যাক সরি ভাই, বলবো না, আর বলবো না আপনাদের নিয়ে, যে যা মনে চায় বলেন গিয়ে আমার নিয়ে, আমি কারোর কথার আর জবাব দিব না। এগুলো করতে গেলে নিজের আসল যে কাজ, ভাই ওদের কাজ কি? ওদের কাজ এই যে বিরিয়ানি দোকান থেকে 2টা টাকা নেওয়া, এই 2টা বিকাশ করলো, ওই যে বিকাশ তারিখ 2টা বিকাশ নেওয়ার জন্য কি আহারে করে টাকা পাঠান, প্লিজ পাঠান। সারাদিন লজ্জা শরম একটা মানুষ কেমনে পারে রে ভাই এগুলি? আমার কাজ তো ভাই ওইটা না রে ভাই। আমি এই পাই কত 1.5 বছরে ভাই, আমি পারি নাই, সবার জন্য করতে পারি নাই, কিন্তু আমি যেগুলি করেছি, যাদের জন্য করেছি, তারা আপনাদের কাছে বলবে একদিন যে ইলিয়াস আমার জন্য কি করেছে, ইলিয়াসের অবদান কি, এটা তারা বলবে। আমার তো ভাই এই কাজ না, এই কাজ করতে গেলে আমি ওই কাজ করতে পারবো না। আর এই যে গত 1 সপ্তাহ আগে এই যে খুব দেখিয়েছি, ভাই আপনি তো আমার জায়গায় নাই, তাই না? আমি জানি কি জিনিস নিয়ে কি করতে হয়। এই আসিফ নজরুল ফোন করেছে যে অনেক রেকর্ড করে আছে সব, ভাই ইলিয়াস ভাই আপনার কি অবস্থা, ভাই ইলিয়াস কি হয়েছে বলেন, হ্যাঁ কি চান বলেন। স্যার কিছু চাই না স্যার, খালি এই যে আপনি এই মোস্তফা ফারুক টারুক যে প্রথম আলো মালটাল এগুলো নিয়ে আসেন, এগুলো সরান স্যার, কিচ্ছু চাই না আপনাদের কাছে। এই যে অ্যাটর্নি জেনারেল বিশাল ভালো সম্পর্ক ছিল ভাই, হঠাৎ করে তারা মিলে এই দিলীপ আগারওয়ালের ছেড়ে দিল। আর ভাই এটা রয়ের বিশাল মানে বিরাট সদস্য, এটা গুরুত্বপূর্ণ সদস্য, তারা আপনারা ছেড়ে দিলেন। এই আসিফ নজরুল তার এই আগের যে জজ টজ যেগুলো ছিল, যেগুলো মানে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলেছে, বিভিন্ন ইয়ের সাথে জড়িত, তাদেরকে সে এখনো পর্যন্ত জেলা দায়রা জজ টজ যেগুলো বানিয়ে রেখেছে, গুরুত্বপূর্ণ সব সিএমএম টিএমএম এগুলো পদগুলোতে তাদের বসিয়ে রাখা রয়েছে। তার পিএস সেটাও ছিল আপনার আগের এই এবিএম খায়রুল হকের পিএস, সে তাকে সে এনে পিএস বানিয়ে রেখেছে। তো
অনেকের সাথে ভাই খুব ভালো সম্পর্ক ছিল। এই যে এখন যাদের নিয়ে কথা, এই যে সালাউদ্দিনকে জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন ইন্ডিয়াতে থাকতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এই সালাউদ্দিনের সাথে কথা হইতো, ইলিয়াস এটা এইভাবে করতো, ভালো মনে করতাম। তো পরে দেখি যে এখানে এসে এর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, তারপরে এসালাম এগুলি করলে ভাই আপনাদের সাথে আমরা মিলে থাকবো কেমনে? আমি যাদের সাথে করেছি আমার সাথে, আমি চাইলে তাদের সাথে বিশাল ভালো সম্পর্ক অনেক সুবিধা নিতে পারতাম। নেই এই দেশের জন্য নেই। এটা যদি আমার পাপ হয়ে থাকে, পাপ করেছি। যদি আমার মতো এরকম পাপি দেশের যদি নাকি না থাকে, যেদিন থাকবে না সেদিন দেশ মনে ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকেন ভাই। আপনাদের যারা আমারে নিয়ে যাদের ক্ষোভ আছে টোভ আছে ভাই, আপনাদের সবার কাছে ভাই সরি ভাই। আপনারা এই আমারে নিয়ে সারাদিন গুতাগুতি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ভাই ওইটা না, আপনারা আমার প্রতিদ্বন্দ্বী না। আমি যে কাজ করি ওই কাজে যদি আপনি আমার প্রতিদ্বন্দ্বী হইতে আসেন, আমি আপনার ওয়েলকাম করবো যে হ্যাঁ করেন। 2টা বিডিআর জামিন করান, 2টা আলেমরে জামিন করান, একটা পুলিশের একটা সৎ অফিসার তারে এই পানিশমেন্ট দিয়ে এক জায়গায় পাঠিয়েছে, একটা অসৎ অফিসার আছে এক জায়গায়, তারা এখান থেকে সরান। এই করেন না, আপনি আমার কাছের লোক থাকবেন। আপনি বিএনপির, আমি লোকেদের বিরুদ্ধে কথা বলি না, বিএনপির সব লোককে আমার বিরুদ্ধে, বিএনপির সব লোকের বিরুদ্ধে আমি কথা বলি। আমার মুখ থেকে এখন পর্যন্ত তারেক রহমানের নিয়ে কোনো বাজে কথা শুনেছেন কেন? বলি নাই। কারণ ভাই আমি বিএনপির তার বিরুদ্ধেই বলি। আমি মানে তারেক রহমানের চাইতে আমার সালাউদ্দিনের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল। আমি সালাউদ্দিনের সাথে যদি ভালো সম্পর্ক রাখতাম, আমি বিএনপিতে এমন কি আছে যেটা পাইতাম না? বললাম তো, সবই করতে পারতাম। তো রাখি নাই কেন? কারণ ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য। আমার টার্গেট ভাই একটাই, আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি, আমার যেটাই করি মনে করেন, ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই, যেইটাই হই ভাই, আমি আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ। আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবো না, সেটাই করছি, যেভাবেই চলছি। দোয়া করেন সবাই, আল্লাহ যেন এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আবারও সবশেষ বলে যায় একটা কথা ভাই, আপনাকে মানুষ এই বাংলাদেশে আরেক বাটপারকে মানুষ ভালোবাসা দিয়েছিল, শেখ মুজিবকে। ওই বাটপার 4 বছরে মানুষে এমন জ্বালাইছে, মানুষ মিষ্টি খেয়েছে সে মারা যাওয়ার পরে। সো আপনারও মানুষ প্রচন্ড ভালোবাসে, কিন্তু ভাই খালি কথা না, খালি সুন্দর করে কথা বলে দিয়ে আপনি সবকিছু ঠিক করে দেবেন। আপনি যাওয়ার পরের দিন কিন্তু আমরা সবকিছু হিসাব করবো যে স্যার কি করে দিয়ে গেলেন। যদি আপনার কারণে, আপনার এই লোকগুলোর কারণে, চোর বাটপারদের কারণে যদি নাকি দেশটা বিপদে পড়ে, এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনাকে সারা জীবনে এই গ্লানি সহ্য করতে হবে। আর যদি আসলেই ভালো কিছু একটা করে দিয়ে যান, কারা কত বিশাল ক্ষমতাশালী আমরা দেখতে চান, আপনার পিছনে থেকে মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আপনি ডাক দিয়েন যে আমি এই করতে পারছি না, আপনি বলেন খালি। আপনি না বলে যদি নাকি আপনি নিজেই চোর বাটপারদেরকে সামনে বসায় রেখে তারপরে বলেন আপনি কিছু করতে পারেন না, এটা তো আমরা বিশ্বাস করবো না। কারণ আপনি সরকারের থেকে আপনি চাঁদাবাজদের ধরেন না। বিএনপিতে যে কজন চাঁদাবাজ আছে, তারেক রহমান লন্ডনে বসে তাদেরকে বহিষ্কার করতে হবে, আপনি দেশে থেকে পারেন না কেন? এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই। যদি না করেন তাহলে আমার মনে হয় এই বিপ্লবের যেই দায়ভার, যে ব্যর্থতার যে দায়ভার, এই দায়ভারের জন্য আপনি নিজেও দায়ী থাকবেন।